কি অবস্থা সবার, চলুন আমরা কয়েকটা গ্রুপ ভার্ব এবং তার সাথে টেন্সের ব্যবহার শিখি। প্রথম যে গ্রুপ ভার্বটা এখানে লিখেছে সেটা হচ্ছে গেট থ্রু। শব্দের অর্থ কি? এখানে শব্দের অর্থটা দেখেন, গেট থ্রু শব্দের অর্থ হচ্ছে উত্তীর্ণ হওয়া, অর্থাৎ আমরা বলতে পারি যে পাশ করা। কোনো পরীক্ষায় পাশ করা বা কোনো জায়গায় আপনি যদি উত্তীর্ণ হতে চান সেটা হচ্ছে গেট থ্রু আপনি ইউজ করতে পারবেন। তো আমরা একটা এক্সাম্পল দেখি। রহিম ডিড নট ড্যাশ হিজ ফার্স্ট এক্সাম। এখানে ডিড শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছেন। ডিড এটা হচ্ছে আপনার পাস্ট ফর্মে বসে। তাহলে এটা যদি পাস্টে বসে তাহলে আমাদের কি আর পাস্ট লেখার প্রয়োজন আছে গ্যাপে? না। যদি আমরা পাস্ট ফর্ম আমরা সামনে দেখি, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাদের যে বেস ফর্মটা রয়েছে ভার্বের সেটাই আমরা অপশনে, অর্থাৎ আমরা সেটা শূন্যস্থানে দিয়ে দেব। তাহলে এখানে অপশন থেকে আমরা দেখছি এখানে গেট থ্রু হবে, গট থ্রু হবে না। তাহলে এখানে আমরা পুরো বাক্যটা একটু পড়ি যে রহিম ডিড নট গেট থ্রু হিজ ফার্স্ট এক্সাম, অর্থাৎ রহিম তার প্রথম পরীক্ষায় পাশ করে নাই, মানে ফেল করেছে। এরপর দেখেন দ্বিতীয় নাম্বারটা, এটা হচ্ছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে দান করা। আপনি কাউকে কোনো কিছু দান করেন, এটা হচ্ছে গিভ অ্যাওয়ে, অর্থাৎ দান করা, বা আপনি কোনো কিছু গিফট করেন সেটাকে আমাদের স্যানোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো গিভ অ্যাওয়ে। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি এখান থেকে, সেটা হচ্ছে হাসান ড্যাশ অল হিজ প্রপার্টি। এখানে এখন আপনি বলেন তো যে এই গ্যাপে আপনি কি বসবেন? গিভ অ্যাওয়ে হবে নাকি গ্যাভ অ্যাওয়ে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে নাকি প্রেজেন্ট ফর্ম হবে? দেখেন হাসান তার সম্পত্তি দান করলো, এটা কি? এটাকে প্রেজেন্টে দান করেছে নাকি অতীতে দান করেছে? নিশ্চয়ই অতীতে। আমরা বাক্যের গঠন বা বাক্যের অর্থ দেখেই বুঝতে পারছি হাসান অতীতে দান করেছে, অর্থাৎ হাসান গেভ অ্যাওয়ে অল হিজ প্রপার্টি। হাসান তার সকল সম্পত্তি দান করলো। এরপর দেখেন 3 নাম্বারটা গিভ ইন। গিভ ইন শব্দের অর্থ নতি স্বীকার করা, অর্থাৎ হার মানা। এরা হচ্ছে আপনার 22 নাম্বার বিসিএসে, 22তম বিসিএসে এই আপনার গ্রুপ ভাবটা এসেছিল, গুরুত্বপূর্ণ। দেখেন আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটা একটু দেখি। এখানে অ্যাট লাস্ট দ্য ইনেমিস মানে হচ্ছে, ইনেমি হচ্ছে শত্রু, হ্যাঁ, যে আপনার বিপরীতে কাজ করে। ইনেমি হচ্ছে শত্রু। অ্যাট লাস্ট মানে সব শেষে, অ্যাট লাস্ট দ্য ইনেমিস গিভ ইন হবে না গ্যাভ ইন হবে? মানে সব শেষে শত্রুরা হার মানলো বা নতি স্বীকার করলো। অবশ্যই এখানে এই যে ড্যাশে, এখানে অবশ্যই আপনার পাস্ট ফর্ম হবে, যেহেতু হার মানলো সেক্ষেত্রে আমরা পাস্ট ফর্ম ইউজ করবো, অর্থাৎ গ্যাভ ইন হবে। তারপর আমরা নিচের দিকে আসি। এখানে দেখেন 4 নাম্বার যে গ্রুপ ভার্বটা সেটা হচ্ছে গিভ ইনটু, অর্থাৎ পূরণ করতে রাজি হয়। এটা 24 নাম্বার বিসিএস এ এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ইম্পর্টেন্ট একটা গ্রুপ ভার্ব। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবগুলোই এখান থেকে পড়ে ফেলবেন। দেখেন দ্য গভর্নমেন্ট ড্যাশ গিভ ইনটু দ্য ডিমান্ডস অফ দ্য পিপল। তাহলে এখানে দেখেন সরকার, এখানে দ্য গভর্নমেন্ট হচ্ছে সরকার কি করলো? দ্য ডিমান্ডস অফ দ্য পিপল, মানে ডিমান্ডস মানে কি? ডিমান্ড মানে হচ্ছে দাবি দেওয়া। জনগণের দাবি দেওয়া পূরণ করলো কি? সরকার। তাহলে এখানে আপনার প্রেজেন্ট ফর্ম হবে নাকি পাস্ট ফর্ম হবে? অবশ্যই এখানে পাস্ট ফর্ম হবে। তাহলে আপনার প্রথম যে অপশনটা রয়েছে গ্যাভ ইনটু সেটাই মূলত এখানে হবে, এই শূন্যস্থানে প্রথমটা হবে। তাহলে আমরা পুরোটা যদি একটু পড়ি তাহলে অর্থ হচ্ছে এরকম, দ্য গভর্নমেন্ট গ্যাভ ইনটু দ্য ডিমান্ডস অফ দ্য পিপল। সরকার জনগণের দাবি দেওয়া মানলো। ওকে, তারপর দেখেন 5 নাম্বারটা এখানে খুবই ইম্পর্টেন্ট, গো আফটার। 5 নাম্বারটা কি? গো আফটার মানে কি? পশ্চাৎ গমন করা, অর্থাৎ অনুসরণ করে চলা। তাহলে দেখেন আই ড্যাশ মাই ড্রিম নাও আই এম এ বিসিএস ক্যাডার। তাহলে কি এখানে আমি যদি এখানে বলি যে আই গো আফটার মাই ড্রিম নাও আই এম এ বিসিএস ক্যাডার। ওকে, আমি আমার স্বপ্নের পশ্চাৎগমন করি, আমি আমার স্বপ্ন অনুসরণ করে চলি, নাও আই এম বিসিএস ক্যাডার। তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে আই গো আফটার মাই ড্রিম নাও আই এম এ বিসিএস ক্যাডার। দেখেন 5 নাম্বারটা, এটা হচ্ছে গো আফটার। এটার অর্থ হচ্ছে পশ্চাৎগমন করা, অর্থাৎ অনুসরণ করে চলা। কাউকে যদি আপনি অনুসরণ করেন বা কোনো কিছুকে যদি আপনি অনুসরণ করেন বা আপনি সে অনুযায়ী যদি চলেন, তাহলে আপনার ইউজ করতে হবে গো আফটার। আই গো আফটার আই ড্যাশ, এখানে দেখেন আই ড্যাশ, তারপর রয়েছে মাই ড্রিম নাও আই এম এ বিসিএস ক্যাডার। এখানে হবে যেহেতু আপনি আগে অনুসরণ করেছেন,
তাহলে এখানে অবশ্যই আপনার পাস্ট ফর্ম হবে। I went after my dream, now I am a BCS ক্যাডার। আমি আমার স্বপ্নের পিছনে ছুটেছিলাম, যার কারণেই বর্তমানে আমি একজন BCS ক্যাডার। তো কার না স্বপ্ন থাকে যে BCS ক্যাডার হবে? তো সুতরাং সবার উচিত তার স্বপ্নের পিছনে ছোটা, তার স্বপ্নকে অনুসরণ করা, এতেই তার স্বপ্ন পূরণ হবে। তারপর দেখেন 6 নম্বরে যেটা রেখেছি এখানে, গো ব্যাক, ফিরিয়ে নেওয়া। এটা 45তম BCS এর রিসেন্ট একটা BCS এটা এসেছিল, তো এটা গুরুত্বপূর্ণ, আপনারা একটু দেখেন। When you make a promise, যখন আপনি একটা ওয়াদা করবেন, যখন আপনি কারোর সাথে ওয়াদা করবেন, ইউ মাস্ট নট ড্যাশ অন ইট। তাহলে এখানে কি হবে? যখন আপনি কারোর সাথে প্রমিস করবেন বা যখন আপনি কাউকে ওয়াদা করবেন, ইউ মাস্ট নট, আপনার কখনোই উচিত না বা আপনার কখনোই এটা হবে না বা করা উচিত হবে না অন ইট। ওয়েন ব্যাক হবে নাকি গো ব্যাক হবে? তাহলে দেখেন এখানে আপনার কিন্তু প্রেজেন্ট একটা স্ট্রাকচারে এটা গঠন হয়েছে। যেমন এখানে ওয়েন ইউ মেক এ প্রমিস, যখন আপনি কারোর সাথে আপনি ভালো সম্পর্ক থাকে, যখন আপনি কারোর সাথে ওয়াদা করেন বা কোনো একটা বিষয়ে আপনি কথা দেন, তখন কিন্তু আপনার সেই জিনিসটা পালন করা উচিত। সেটাই মূলত এখানে বলছে যে আপনার সেটা ফিরে নেওয়া উচিত না। ওয়েন ইউ মেক এ প্রমিস, যখন আপনি কারোর সাথে প্রমিস করেন বা যখন আপনি কারোর সাথে কথা দিয়ে ফেলেন, ইউ মাস্ট নট গো ব্যাক অন ইট, আপনার এখান থেকে ফিরে আসা উচিত না। তাহলে এখানে কি হবে? গো ব্যাক হবে। এখানে কি হবে? গো ব্যাক হবে। তারপর দেখেন নিচের যে ভার্বটা, এটা হচ্ছে আপনার হোল্ড অফ, মানে হচ্ছে ধরে রাখা বা এড়িয়ে চলা। হোল্ড অফ শব্দের অর্থ কি? দূরে রাখা বা এড়িয়ে চলা, দূরে রাখা বা এড়িয়ে চলা। দেখেন আমরা এখানে দেখি অপশন এক্সাম্পলটা, ট্রাই টু ড্যাশ হেল্ড অফ অর হোল্ড অফ ইয়োর ব্যাড কোম্পানিজ। ট্রাই টু, এখানে দেখেন আপনার এটা কি হবে? আপনি একটু বলেন তো দেখি, যে ট্রাই টু ড্যাশের পরে, ট্রাই টু এর পরে আপনার এই ড্যাশে, অর্থাৎ এই যে আপনার শূন্যস্থান, এখানে কি হবে? হেল্ড অফ হবে নাকি হোল্ড অফ হবে? দেখেন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। টু এর পরে বেস ফর্ম হয় ভার্বের, এখানে বেস অর্থাৎ ভার্বের যে V1 পার্টটা সেটাই এখানে হয়। তাহলে ট্রাই টু হোল্ড হচ্ছে এটার V1, হেল্ড হচ্ছে আপনার পাস্ট ফর্ম অর্থাৎ V2 হচ্ছে পাস্ট ফর্ম, আর হচ্ছে V1 হচ্ছে হোল্ড। যার কারণে আমাদের এখানে যেহেতু আমরা জানি যে টুর পরে আমাদের সবসময় ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে মানে থাকে না যে এক্সেপশনাল কোনো কেস টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে, সেটা আলাদা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। তাহলে ট্রাই টু হোল্ড অফ ইউর ব্যাড কোম্পানিজ, মানে আপনাকে এখানে বলতেছে চেষ্টা করো আপনার যে খারাপ সঙ্গগুলো রয়েছে। কোম্পানিজ মানে হচ্ছে এখানে কোনো কোম্পানি না, এখানে হচ্ছে আপনার সঙ্গী। কোম্পানি হচ্ছে সঙ্গী, অর্থাৎ সঙ্গী সাথী, মানে বলছে ট্রাই টু হোল্ড অফ, মানে ট্রাই টু অ্যাভয়েড ইউর ব্যাড কোম্পানিজ, আপনার খারাপ সঙ্গকে ত্যাগ করা চলা উচিত বা আপনার খারাপ সঙ্গকে ত্যাগ করা উচিত, চেষ্টা করা উচিত। ওকে, তারপর দেখেন আমাদের 8 নম্বর যেটা, সেটা হলো খুবই পরিচিত একটি গ্রুপ ভার্ব, এটা হচ্ছে লুক ডাউন আপন, অর্থাৎ ঘৃণা করা। লুক ডাউন আপন শব্দের অর্থ ঘৃণা করা। এটা 27 নম্বর BCS-তম BCS-এ এখান থেকে প্রশ্ন এসেছিল। তাহলে আমরা একটু উদাহরণটা দেখে ফেলি। ডোন্ট ড্যাশ লুক ডাউন আপন আর লুকড ডাউন আপন দ্য পোর। এখানে দেখেন তো এটা কি টেন্সে এই বাক্যটা গঠন হয়েছে। দেখেন, ডু নট ড্যাশ দ্য পোর, গরিবদের ঘৃণা করো না বা গরিবদের অবজ্ঞা করো না। এটা কি পাস্ট ফর্ম হচ্ছে? এটা কি পাস্ট টেন্সে গঠন হয়েছে? মানে বাক্যটার আপনি অর্থ যদি করেন যে গরিবদের ঘৃণা করো না, তাহলে এটা কি মনে হচ্ছে আপনার কাছে? যেটা কি পাস্ট টেন্সে গঠন হয়েছে? অবশ্যই পাস্ট টেন্সে গঠন হয়নি, কারণ এখানে বলছে যে গরিবদের ঘৃণা করো না, এটা হচ্ছে আপনার বর্তমান কালের একটি ঘটনা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই শূন্যস্থানে লুক ডাউন আপন ব্যবহার করতে হবে। তাহলে পুরো বাক্যটা একবার পড়ি। ডু নট লুক ডাউন আপন দ্য পোর, গরিবদের অবজ্ঞা করো না বা গরিবদের ঘৃণা করো না। তারপর দেখেন 9 নম্বরটা, লুক ইনটু, খুবই প্রচলিত এবং এটা অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষায় এসে থাকে। আপনার এটা সবসময় চেষ্টা করবেন যেটা এটা ইউজ করার, বিভিন্ন বাক্যে এই ধরনের আপনার গ্রুপ ভার্বগুলো ইউজ করার, যাতে করে আপনাদের মনে থাকে। যেমন দ্য পুলিশ ইজ ড্যাশ দ্য কেস, দ্য পুলিশ ইজ ড্যাশ দ্য কেস। এইটা আপনারা নিজেরা একটু করেন, এটা কি হবে? লুক ইনটু হবে নাকি লুকিং ইনটু হবে? আমি এটা বলে দিচ্ছি না, এটা আপনাদের কাজ থাকলো,
আপনারা ভিডিওটি পজ করে এটা করে ফেলবেন। তারপর দেখেন লুক আউট, এটা আপনারা ব্যবহার করবেন, কারণ এই ধরনের যে গ্রুপ ভার্বগুলো রয়েছে এটা যদি আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক মনে থাকবে, এটা কিন্তু আমরা ভুলে যাব না তাহলে। তো দেখেন এখানে লুক আউট হচ্ছে সতর্ক করা বা সতর্ক হওয়া। ইউ শুড ড্যাশ ফর পিক পকেটস, ইউ শুড ড্যাশ ফর দ্য পিক পকেটস। তাহলে আপনাকে বলছে আপনার উচিত যারা পকেট মার রয়েছে তাদের থেকে সতর্ক থাকা বা সতর্ক হওয়া। তাহলে এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে জানতে হবে যে শুড, কুড, মাইট, এই যে আপনার হচ্ছে মডেলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মডেলসগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ V1 আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তাহলে এখানে বেস ফর্ম কোনটা, এখানে দেখেন ইউ শুড লুক আউট ফর দ্য পিক পকেটস, মানে আপনার যারা পকেট মার তাদের থেকে সতর্ক হওয়া উচিত বা আপনার নিজে থেকে সতর্ক হওয়া উচিত। তাহলে দেখেন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা মানে অর্থাৎ 10টার মতো আমরা গ্রুপ ভার্ব এখানে শিখলাম। আমরা আশা করছি আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও ভালো শিখতে পারবো। তো যাদের গ্রুপ ভার্ব নিয়ে সমস্যা রয়েছে আপনারা রেগুলারলি 2 থেকে 3টা করে, 4টা থেকে 5টা করে, নিম্ন 10টা 15টা আপনারা পড়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার BCS এ কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা আপনাদেরকে বলি যে BCS এ এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো আপনারা কি করবেন, BCS এর জন্য হলো এই জায়গাটা আপনারা শেষ দিবেন। ওকে, তো সবশেষে আপনাদেরকে বলে রাখি যে আমাদের ব্যাচ 1 চলছে, এটা হচ্ছে গাইডেন্স ব্যাচ। আপনারা যারা ব্যাচ 2 এ ভর্তি হতে চান তারা অবশ্যই নক করবেন। ব্যাচ 2 শুরু হবে আগামী 15ই জুলাই থেকে। আমাদের গাইডেন্স ব্যাচ যারা BCS দেবেন 49তম BCS থেকে শুরু করে যারা অন্যান্য BCS গুলো দিবেন পরবর্তীতে, তাদের সবগুলোর আপনার প্রিপারেশন এই BCS এই আমাদের জব গাইডেন্স ব্যাচ থেকে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন এবং সবসময় চেষ্টা করবেন ভালো কিছুর সাথে থাকার এবং নিজেকে প্রতিষ্ঠিত করার সব প্রচেষ্টাই আপনার এখন থেকে করতে হবে। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।